কোভ্যালেন্সি। ইসিতা আছিস সিমরান? ঠিক আছে, আজকে ক্লাস শুরু করেছিলাম তো, এটা কেউ নেই কেন? নাম্বার অফ ইলেকট্রনস shared by an atom. অনুষ্কা শুনতে পাচ্ছিস? একটু সিমরানকে এসএমএস করে দিত, ও জয়েন করছে না কেন? হ্যাঁ, অঙ্কুর আছিস? অঙ্কুর number of electrons shared by an atom is known as its covalency. দেবায়ন আছিস? আগের দিনের ভিডিওটা দেখেছিস? ব্যাস ঠিক আছে, আমরা আজকে অনেকটা পড়িয়ে নেব, তাহলে পরের দিন আমরা আর দুটো ক্লাস লাগবে, আশা করি টেনে নিতে পারবো। ঠিক, আমি আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু দুটো প্যারালাল ক্লাস হচ্ছে তো তোদেরও একটু প্রেসার থাকবে। লেখ, নাম্বার অফ ইলেকট্রন শেয়ার বাই অ্যান অ্যাটম ইজ নোন অ্যাজ ইটস কোভ্যালেন্সি। কৌশিক, সোহম আছিস? সোহম। রুদ্র আছিস? রুদ্র। এই ছেলেটা কোনোদিন থাকছে না, একদিন ঝাড় খাবে আর কি। হয়েছে? কোভ্যালেন্সি লিখেছিস? আচ্ছা, কোভ্যালেন্সিকে আমরা দুটোকে ভাগ করব, ইসিতা, নাফিসা। কোভ্যালেন্সিকে দুটোকে ভাগ করব না, ফর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট মিনাক্সিদাম কার আইডি রে? পঞ্চল না? for second period element or for third period element. For second period element, like number of unpaired electron in excited state. Number of unpaired electron in excited state. Number of unpaired electron in ground state as well as excited. In ground state as well as excited state. আগে লেখ, তারপরে আমি বোঝাচ্ছি। তনয় আছিস? কপি হলে বলবি, হ্যাঁ? কোভ্যালেন্সি ফর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট আর ফর থার্ড পিরিয়ড এলিমেন্ট। আচ্ছা, তোরা পিরিয়ডিক টেবিলে সবাই জানিস কোনটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট আর কোনটা থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা নতুন কিছু নয়। সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট মানে লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো ফ্লোরিন। আর থার্ড পিরিয়ড মানে সোডিয়াম, হ্যাঁ, এইসব আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলো আছে। তো বলছে কোভ্যালেন্সি মানে নাম্বার অফ ইলেকট্রন শেয়ার্ড বাই অ্যান অ্যাটম ইজ নোন অ্যাজ ইটস কোভ্যালেন্সি। নাম্বার অফ ইলেকট্রন শেয়ার্ড বাই অ্যান অ্যাটম, একটা অ্যাটম কতগুলো ইলেকট্রন শেয়ার করছে তার উপর ডিপেন্ড করবে কোভ্যালেন্সি। এবার প্রথমে আসি, দেখ, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট আর থার্ড পিরিয়ড এলিমেন্ট, এদের কোভ্যালেন্সিকে কীভাবে আমরা এক্সপ্লেন করব। আমি প্রথমে একটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট নিলাম, কার্বন। কার্বনের
ইলেকট্রন কোনটা 6, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে 1s2 2s2 2p2, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে 1s2 2s2 2p2, 1s2 2s2 2p2, তাহলে 1s এ 2s আর 2p, 1s 2s আর হচ্ছে 2p, ওকে 1s 2s 2p। ভালো করে সবাই শুনবি, অবন্তিকা শুনছিস তো, ভালো করে শুনবি। দ্য কার্বনের এই যে ইলেকট্রনিক কনফিগারেশন এটাকে হচ্ছে জিএস বা গ্রাউন্ড স্টেট, ভালো করে শুনবি। হ্যাঁ দেখ এটাকে হচ্ছে গ্রাউন্ড স্টেট বা জিএস, গ্রাউন্ড স্টেট মানে তার নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু আমাকে কি বলেছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইন এক্সাইটেড স্টেট, কতগুলো সিঙ্গেল আনপেয়ার মানে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে ইন এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেটে কতগুলো রয়েছে। তাহলে সবাই ভালো করে শুনবি এদিকে, তাহলে এটা তো গ্রাউন্ড স্টেট মানে নর্মাল তার ইলেকট্রনিক কনফিগারেশন, তার এক্সাইটেড স্টেট কী করে হবে না তার নিয়ারেস্ট ইলেকট্রন যখন কোনো একটা ভ্যাকেন্ট অরবিটালে শিফট হয়ে যায়, নিয়ারেস্ট ইলেকট্রন কোনো একটা ভ্যাকেন্ট অরবিটালে যখন শিফট হয়ে যায়, তো দেখ 1s এর 2s আর 2p, 2pতে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, এক্সাইটেড স্টেট মানে কি নিচ থেকে হিট দেওয়া হবে, হিট দিলে কি হবে না একটা ইলেকট্রন কি হবে না হিট দিলে কি হবে একটা ইলেকট্রন তার গ্রাউন্ড স্টেটের একটা পজিশন থেকে আরেকটা পজিশনে শিফট করবে, তাহলে কি হবে এখানে একটা ইলেকট্রন আর কি হবে এখানে আরেকটা ইলেকট্রন শিফট করে নেবে। তাহলে এই যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন শিফট করলো, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা বেরোলো, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 3টে, তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা বেরোলো 3টে, তাহলে এর কোভ্যালেন্সি কত আসবে, কোভ্যালেন্সি কত আসবে মোটটা, হ্যাঁ হ্যাঁ বলছি এটা 3টে 1 2 3 আরেকটা, তাহলে কোভ্যালেন্সি কত হবে 4, মানে কার্বনের কোভ্যালেন্সি 4 তোরা সবাই জানিস। তাহলে কী করে বার করলাম না কার্বন তার যে গ্রাউন্ড স্টেটে এই যে সেকেন্ড পিরিয়ড যে কোনো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সেটা কার্বন হতে পারে নাইট্রোজেন হতে পারে অক্সিজেন হতে পারে, যে কোনো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন এক্সাইটেড স্টেট, তাহলে গ্রাউন্ড স্টেটে যেটা আছে সেটাকে এক্সাইটেড করলাম, এক্সাইটেড করে দেখলাম যে 3-4টে আনপেয়ার্ড ইলেকট্রন, এই জন্য কোভ্যালেন্সি 4। আচ্ছা এক্সাইটেড করার নিয়ম কি না গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনটা রয়েছে সেটাকে কি করলাম না একটা ভ্যাকেন্ট অরবিটাল স্টেটে নিয়ে গেলাম। দেবায়ন বুঝতে পেরেছিস কি পারিস নি, সিমরান বুঝতে পেরেছিস, তুই দেরি করে জয়েন করেছিস কেন? ও আচ্ছা ঠিক আছে, এই যা শুরু করেছি লিখে নিয়েছিস তো, বাস স্ক্রিনশট রেখে দে। হ্যাঁ এবার চলে আয় থার্ড পিরিয়ড এলিমেন্ট। দেখ তোরা সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের যে কোনো এলিমেন্টকে ধর, তার ক্ষেত্রে এটা রুল করছে। এবার থার্ড পিরিয়ড এলিমেন্ট আমি সাপোজ একটা এক্সাম্পল এর নিচে লিখবি ফসফরাস, প্রজ্জ্বল বুঝতে পারছিস বাবা? দেখ 1s2 2s2 2p6 3s2 2 4 10 12 3p5, তাহলে এর জিএস কি হবে, এর জিএস কি হবে ভ্যালেন্সিটা ভাব, এর জিএস কি হবে না 1s 2s 2p 3s 3p, 1s এ দুটো 2s এ দুটো 1 2 3 4 5 6 1 2 1 2 3 4 5, এটা কি আছে জিএস, এটা যে জিএস সবাই মনে আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখ এক্সাইটেড স্টেট মানে তার নিয়ারেস্ট কোনো একটা ভ্যাকেন্ট অরবিটালে চলে যাওয়া, কিন্তু এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল আছে কি সিঙ্গেল আছে কিন্তু ভ্যাকেন্ট তো নেই, ফাঁকা তো নেই, তাহলে এই জন্য কি আছে এটা 1s 2s 2p 2 4 10 12 12 3 15, হ্যাঁ ঠিকই বলেছি বাই মিস্টেক 3p3, তাহলে 2 2 4 4 10 12 13 14 15, ওকে হয়েছে। তাহলে কি হলো p3, দেখ এখানে তো কোনো ভ্যাকেন্ট নেই, তাহলে ইএস এক্সাইটেড স্টেট কি হবে বল 1s 2s ভালো করে দেখবি হ্যাঁ 2p সবগুলো লিখতে হবে না যদিও 1 2 3 4 ভালো করে বলছি 1s ইবন বুঝতে পারছিস
ইবন তুই যা আওয়াজ বার করছিস আমি ভয় খেয়ে যাচ্ছি তোর। অনেক অনেক বুঝতে পারছিস? না সে তো বেঁচে থাকবি, বুঝতে পারছিস তো? আচ্ছা এবার দেখ, কথা নয় কথা নয় কথা নয় কথা নয় কথা নয় কথা নয় কথা নয়, একদম কথা বলবি না এখন। আচ্ছা এবার মন দিয়ে শুনে নে কি বলেছে। থার্ড পিরিয়ড এলিমেন্টের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন গ্রাউন্ড স্টেট অ্যাজ ওয়েল এজ এক্সাইটেড স্টেট। তাহলে দেখ গ্রাউন্ড স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রন কটা রয়েছে? 3টে। তাহলে ফসফরাসের কোভ্যালেন্সি কত আসবে বল? এর কোভ্যালেন্সি কত আসবে? 3। এই যে গ্রাউন্ড স্টেটে 3, আর এক্সাইটেড অ্যাজ ওয়েল এজ এক্সাইটেড স্টেট। তাহলে ভাব এখান থেকে একটা পেয়ার্ড ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে কি হলো? আর 3s এ একটা, আর 3p তে একটা অর্ডার রয়েছে 1 2 3, আর এখানে একটা গেল। তাহলে কটা এলো? 1 2 3 4 5। তাহলে কটা হলো? কোভ্যালেন্সি 3 and 5। তার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বল, যার যেখানে প্রবলেম আমাকে বলবি। কৌশিক বল, সোহম বল, কোথায় প্রবলেম বল বল। তাহলে গ্রাউন্ড স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রন কত রয়েছে? 3। এক্সাইটেড স্টেটে কত হলো? 5টা। টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন কত হলো? 5টা। তাহলে কোভ্যালেন্সি কত হবে? 3। কারণ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন গ্রাউন্ড স্টেট অ্যাজ ওয়েল এজ এক্সাইটেড স্টেট। কার বুঝতে অসুবিধা হচ্ছে? অবন্তিকা? হ্যাঁ দুটো কোভ্যালেন্সি, এটা ভেরিয়েবল কোভ্যালেন্সি। কার আওয়াজটা বুঝতে পারছি না, কে বলতো? হ্যাঁ বল বল, আরেকবার বল, কোশ্চেনটা বল। হুম হুম না এটা রুল তো, ওই জন্য লিখে দিয়েছি। সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে কোভ্যালেন্সি ডিটারমাইন করবে নাম্বার অফ আনপেয়ার্ড ইন এক্সাইটেড স্টেট, আর থার্ড পিরিয়ডে গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট। এটা রুল তো, ওই যে রুলটা আগে লিখিয়ে দিলাম তো। হ্যাঁ বল অবন্তিকা, কোনটা বলছিস বল। আচ্ছা ওকে। আচ্ছা এবার দেখ, তোরা বাড়িতে করবি ক্লোরিন, বুঝলাম। দেখ এগুলো খুব কম আসে পরীক্ষায়, আমি জাস্ট টাচ করে দিয়ে গেলাম। সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড দুটো এক্সাম্পল দিলাম। এখন তো এক্সাম্পল তো প্রচুর আছে, প্রচুর আছে। তোরা মেনলি করবি সালফার, সালফার করবি, আয়োডিন করবি, হ্যাঁ সালফার আয়োডিন করবি, ক্লোরিন করবি, এগুলো করবি, ঠিক আছে? সালফার আয়োডিন ক্লোরিন এগুলো সব করবি, ঠিক আছে? এগুলো বাড়িতে করবি, দেখবি একই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখ সবাই ভালো করে বোর্ডের দিকে তাকা। আমি তাও বলে দিচ্ছি, সালফারের ক্ষেত্রে আসবে 2 4 6 তিনটে আসবে, আয়োডিনের ক্ষেত্রে 1 3 5 7 আসবে, 3 5 7 মেনলি, 3 5 7 মেনলি হয়েছে। আর ক্লোরিনটা নিজেরা বার করবি, ক্লোরিন কি আসবে দেখবি। ক্লোরিনের কোভ্যালেন্সি আসবে 1 3 5, 1 3 5, নিজেরা করে দেখবি। আমি জাস্ট বলে দিলাম, একবার মিলিয়ে দেখে নিন। বেশি পরীক্ষায় সালফার আর ক্লোরিন আছে কোভ্যালেন্সি। সিমরান বুঝতে পেরেছিস? বেশ, সবাই একটু মন দিয়ে শুনবি এবার, অনেক ইম্পর্টেন্ট জায়গাতে আমি ঢুকবো। মুছলাম এটা, হ্যাঁ। তাহলে ভাব সবাই বোর্ডের দিকে। তাহলে আমরা কোভ্যালেন্ট বন্ড শুরু করেছি। কোভ্যালেন্ট বন্ডে ফার্স্ট আমরা শুরু করেছিলাম কি? অক্টেট রুল। অক্টেট রুলের আমরা লিমিটেশন পেয়েছিলাম হাইপোভ্যালেন্ট, হাইপারভ্যালেন্ট। সেকেন্ড রুল কি বললাম? লুইস ডট স্ট্রাকচার। সেই লুইস ডট স্ট্রাকচারের সমস্ত স্ট্রাকচার রেডি করে তার ফর্মাল চার্জ ক্যালকুলেশনও আমরা কমপ্লিট করে দিয়েছি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। থার্ড পড়লাম কি? কোভ্যালেন্সি। সেই লুইস ডট স্ট্রাকচারের পরে কোভ্যালেন্সি করে জানলাম যে সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ড এলিমেন্টের কতগুলো ভেরিয়েবল কোভ্যালেন্সি। যেটা দেবায়ন কোশ্চেন করলো, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ভেরিয়েবল কোভ্যালেন্সি হয় না, থার্ড পিরিয়ড এলিমেন্টের ভেরিয়েবল কোভ্যালেন্সি হয়। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার যেটা আমরা শিখব 3 নাম্বার রুল। এবার শিখবো 3 নাম্বার রুল। প্রথম রুল শিখলাম অক্টেট রুল, সেকেন্ড রুল শিখলাম হচ্ছে লুইস ডট স্ট্রাকচার বা লুইস রুল,
থার্ড পড়ছি যেটা, সেটা হচ্ছে ফাজান্স রুল। ফাজান্স রুল স্টার দিয়ে দে, পরীক্ষার জন্য বারবার পরীক্ষা আসবে, লিখে দে ফাজান্স রুল। ফাজান্স রুল কাকে বলে না, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন, অনুষ্কা বুঝতে পারছিস? অনুষ্কা কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড। ক্রিস বুঝতে পারছিস? ক্রিস, সোহম, কৌশিক, ব্যাস। খুব দেখ আমি ধরে ধরে বলছি ব্যাপারগুলো, যারা বুঝতে পারছিস না রিপিট করবে। আমি একটা করে এক্সাম্পল দেখাচ্ছি, আরও এক্সাম্পল দেবো তোদের প্রবলেম হলে, কিন্তু বলতে হবে তোদেরকে, ঠিক আছে? আচ্ছা এবার দেখ ফাজান্স রুল কাকে বলে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড। জিনিসটা বোঝার আছে অনেক কিছু। দেখ একটা আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারকে জেনারেট করা, এটা কে এনেছে? কোভ্যালেন্ট ফাজান্স রুল এনেছে। ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, যেই দে নিট দে সব জায়গায় কাজে লাগবে। আমি কনসেপ্টটাকে একটু ভালো করে বলছি। সাপোজ ধর একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এটা হচ্ছে আয়নিক বন্ড ধরে নে। আচ্ছা আয়নিক বন্ড কোথায় তৈরি হয় না, গ্রুপ 1 বা গ্রুপ 2 এর সঙ্গে 17, 16 এগুলোর ক্ষেত্রে আয়নিক বন্ড হয়। একদম এক্সট্রিম লেফট আবার এক্সট্রিম রাইট, এটা ক্লাস 9-10-এও তোরা পড়েছিস। এবার সাপোজ ধর তর্কের ক্ষেত্রে এটা একটা প্লাস আছে, এটা একটা মাইনাস আছে, একটা আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ডটাকে কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট মানে কি? ওভারল্যাপ, মানে একটা একের সঙ্গে কি করবে? ওভারল্যাপ করবে, তবে কি তো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। তাহলে কি করে হবে না, এক্ষেত্রে দুটো জিনিস লাগবে। সাপোজ ধর তর্কের ক্ষেত্রে দুজন, অনেকের এক্সাম্পলই দিচ্ছি। অনেক কাউকে পোলারাইজ করতে চাইছে, সে রাজি না হচ্ছে, সে রিজেক্ট করে দিচ্ছে। তখন অনেককে কী করতে হবে? পোলারাইজিং পাওয়ার বাড়াতে হবে, মানে বোঝাতে হবে না বাবা তুমি আমার কাছে এসো, ভালো থাকবে, হ্যাঁ আমি বড় বড় ফিউচার দিতে পারবো, হ্যাঁ অনেক কিছু অ্যাটসেট্রা 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 এইগুলো। তাহলে কি হলো প্রথমে ব্যাপারটা আয়নিক বন্ড ছিল, মানে দুজনের দূরে ছিল অনেকটা, মানে এই বন্ড ছিল দূরে দূরে। এবার অনেক কী করলো, আস্তে আস্তে পোলারাইজ করা শুরু করলো। হ্যাঁ পোলারাইজ করতে করতে কী হলো, কাছাকাছি আসলো, তখন কী হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। তা দুটো জিনিস হলো ঠিক আছে? এবার দুটো জিনিস হবে, একটা কি না অনেক বোঝাচ্ছে। আচ্ছা এদিকে এগুলো সব মানে একটা মায়া ক্যারেক্টার, মানে জাস্ট সিউডো ক্যারেক্টার, অরিজিনাল নয়, সেটা আমার ক্ষেত্রে ভাব। তাহলে কি হলো, আমাকে পোলারাইজ করতে হলো। তাহলে এখানেও একটা ক্যাটায়ন আর অ্যানায়ন একটা আয়নিক বন্ডে ছিল, ওটাকে কোভ্যালেন্ট করতে গেলে একজনকে বোঝাতে হলো, অনেক তাকে বোঝাচ্ছে, তাহলে অনেকের পোলারাইজিং পাওয়ার আছে, ওকে পোলারাইজড করছে। আর পোলারাইজ কি হলো? মেয়েটা হলো, তাকে বলছে ওটা পোলারাইজেবল হলো, ঠিক আছে? তাহলে দুটো কন্ডিশন লাগবে। একটা কি লাগবে না, এর ক্ষেত্রে কি লাগবে না, এর পোলারাইজেশন, এই টোটালটার নাম হচ্ছে পোলারাইজেশন। আচ্ছা এটা কি হচ্ছে না, পোলারাইজিং পাওয়ার। তাহলে ক্যাটায়নের কি থাকতে হবে? পোলারাইজিং পাওয়ার থাকতে হবে। কেন? অনেক বোঝাচ্ছে, ডোমিনেট করছে, পোলারাইজিং পাওয়ার। আর এ কি হলো? পোলারাইজড অ্যানায়ন। এ কি হলো না, অনেক দিন বাদে বুঝিয়ে কি করলো? পোলারাইজড করে দিল। তাহলে একটা আয়নিক বন্ড ছিল, কোভ্যালেন্ট বন্ড হলো। তাহলে দুটো কন্ডিশন। তাহলে অনেককে ভালো বোঝাতে হবে, আর ওই মেয়েটাকে ভালোভাবে বুঝে পোলারাইজড হতে হবে। তা দুজনেই কাজে লাগবে। যদি অনেক বোঝালো, ও যদি খুব রিজিড হয় তাহলে হবে না, আবার অনেকে যদি বোঝানো খুব খারাপ হয় তাহলে হবে না। তা দুজনকেই টেক পার্ট করতে হবে অ্যাক্টিভলি। তার জন্য এই জন্য প্লাসের ক্যাটায়নের কী হবে? পোলারাইজিং পাওয়ার, আর মাইনাসের কী হবে? পোলারাইজড হবে। দেখ কী হলো না, প্লাস কী করলো? প্লাস তার একই জায়গায় যাচ্ছে। প্লাস বলছে না আমি কোথাও যাব না, আমি আমার ক্ষমতা দিয়ে টানবো। তাহলে কী হবে? মাইনাস কী হবে? আস্তে 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 বাঁধ ভেঙে গেল, সমস্ত রাগ অভিমান চলে গেল, দিয়ে কার দিকে চলে গেল? প্লাসের দিকে চলে গেল। দিয়ে যে এখন বন্ডটা হলো, এটা কি হলো না, পোলারাইজড বন্ড। আর এটাকে কি বলা হয়? পোলারাইজড বন্ড বা পোলারাইজিং পাওয়ার। তখন এটা কি হবে? কোভ্যালেন্ট বন্ড হলো। বল কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একটু বলবে, কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বল। ইবন বুঝতে অসুবিধা হয়েছে?
সিমরান বুঝতে পেরেছিস? বলবি আবার। ইসিতা কেন জয়েন করে নিলে সিমরান? ওখানে টেক্সট করে রাখতাও। ওকে, অবন্তিকা বুঝেছিস এতটা পর্যন্ত? ব্যাস, ভালো করে শুনবি তাহলে হবে। তাহলে দুজনেরই ভূমিকা রয়েছে, এ পোলারাইজড করবে আর ও পোলারাইজড হবে, তবে কিন্তু কোভ্যালেন্ট বন্ড হবে। তাহলে আমাদের শুধু তো এটা অনেকের এক্সাম্পল দিলাম, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে এক্সাম্পল হবে? তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে এক্সাম্পল হবে কি না, প্রথমে আসি নাম্বার 1 ইন টার্মস অফ ক্যাটায়ন, না ক্যাটায়নের রেসপেক্ট, বলছে ক্যাটায়নের রেসপেক্ট, না অনেকের রেসপেক্টে কি কি ভূমিকা রয়েছে, কারণ এর তো পোলারাইজিং পাওয়ার রয়েছে। তাই ইন টার্মস অফ ক্যাটায়ন, তাহলে ইন টার্মস অফ ক্যাটায়ন প্রথমে লেখ সাইজ অফ ক্যাটায়ন। লেখ সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের সাইজের উপর। সাপোজ ধর, ভালো করে শুনবি, সাইজ অফ ক্যাটায়ন। দেখ এই ক্যাটায়নটা 3টে সাইজ আছে, এই ক্যাটায়নটা 3টে সাইজ আছে। ওকে, তাহলে সাইজ অফ ক্যাটায়ন যত ছোট হবে তত পোলারাইজিং পাওয়ার বেশি হবে। কারণ কি না, যত সাইজ ছোট হবে তত চার্জ ডেনসিটি বেশি হবে, তত মাইনাসকে কি করবে অ্যাট্রাক্ট করতে পারবে। সাপোজ অনেক আর একজন এক্স ওয়াই জেড 3টে ছেলে, তাহলে যার যত পোলারাইজিং পাওয়ার, যে হ্যান্ডসাম পোলারাইজিং পাওয়ার, কথা একটা বিশাল রয়েছে, তা সে কী করবে খুব তাড়াতাড়ি পোলারাইজ করতে পারবে। তাহলে না যত ক্যাটায়নের সাইজ ছোট হবে তত চার্জ ডেনসিটি বাড়বে, তত কী করবে মাইনাসকে পোলারাইজ করতে পারবে। তাহলে সাইজ অফ ক্যাটায়ন কী হবে না, স্মল সাইজ অফ ক্যাটায়ন তাহলে কী হবে না, স্মল সাইজ অফ ক্যাটায়ন হলে কী হবে বল না, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার কি হবে বাড়বে, আর পোলারাইজিং পাওয়ার বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। কোনটা কোনটা বল? এই যে আবার বলছি, একটু মন দিয়ে শোন। আমি বলছি 3টে ক্যাটায়ন নিলাম, একটা স্মল, একটা মিডিয়াম, একটা লার্জ। দেখ যত সাইজ ছোট হবে, দেখ যত সাইজ ছোট হচ্ছে, বলতো এইখানে চার্জ ডেনসিটি বেশি না এখানে চার্জ ডেনসিটি বেশি? স্মল সাইজে, তা চার্জ ডেনসিটি যত বেশি হবে তত কি হবে অ্যাট্রাক্ট করতে পারবে মাইনাসকে, তাই না? তাহলে যত ক্যাটায়নের সাইজ ছোট হবে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, তত কি হবে না কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। বল কে বুঝতে পারিস নি বল। এবার লেখ কোভ্যালেন্ট ক্যারেক্টার, স্মল সাইজ অফ ক্যাটায়ন মানে হচ্ছে তার পোলারাইজিং পাওয়ার বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। আর দ্বীপ আছিস না, দ্বীপ, দ্বীপ আছিস? এবার লেখ চার্জ অফ ক্যাটায়ন। দেখ আমি কি করলাম, সাইজটাকে সেম করে দিলাম আর চার্জটাকে ডিফারেন্ট করে দিলাম। সাইজটাকে সেম রেখে চার্জটাকে ডিফারেন্ট করলাম, তাহলে কি হবে না, যত হায়ার চার্জ হবে তত কি হবে মাইনাসকে টানতে পারবে। তাহলে হায়ার চার্জ অফ ক্যাটায়ন যত হবে তত কি হবে পোলারাইজিং পাওয়ার বাড়বে, তত কি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার। বল সায়ন বুঝতে পারছিস? স্বস্তিক, তনয়, শুনছিস তো না অর্ধেক জন, আমি কি বলবো। ওকে
আসিফ আছিস আজকে? কিরে অনেক আসিফের কি হলো রে? একদম একদম ক্রিস বলছিস তাই না? দেখ আমি কি বলছি, অবন্তিকা এক্ষুনি বলছিল যে সাইজ অফ ক্যাটায়নের সঙ্গে কীরকম হবে না, যত সাইজ ছোট হবে তো চার্জ ডেনসিটি যত বাড়বে তত কি হবে না অ্যানায়নকে সে অ্যাট্রাক্ট করতে পারবে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। অ্যানায়ন দূরে ছিল টেনে গেল, সেই একই জিনিস এখানে একটা ক্যাটায়ন, এখানে তিনটে ক্যাটায়ন, তাহলে চার্জ ডেনসিটি এখানে বেশি হবে। তা যত চার্জ ডেনসিটি বেশি হবে, চার্জ ডেনসিটি তোদের ওই পার্লার ইকুয়েশনের 1 নাম্বার রুমে তোরা 20 জন আছিস, আবার 5 জন আছিস, চার্জ ডেনসিটি কোথায় বেশি? 20 জনের বেশি। তা 20 জন কী করবে? বেশি পরিমাণ টানতে পারবে। তাহলে যত চার্জ বাড়বে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে। আর পোলারাইজিং, কারণ ক্যাটায়নের কী আছে? পোলারাইজিং পাওয়ার, ও পোলারাইজড করবে। আর অ্যানায়ন কী হবে? পোলারাইজড হবে। ক্লিয়ার হয়েছে ক্রিস? এবার লেখ সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো PSYEDO সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন NH2 NP6 NDT, NH2 NP6 NDT। এই অবন্তিকা দুটো কনসেপ্ট বুঝেছিস তো? একদম মন দিয়ে শুনবি, আমি ধীরে ধীরে পড়াচ্ছি, আশা করি বুঝতে পারবি। লুইস ডট আশা করি অসুবিধা হয়নি। লুইস ডটে যাদের প্রবলেম হবে আমাকে অফলাইন ক্লাসে ওখানে দেখিয়ে দিবি, পরের দিন আমি লুইস ডটের হোমওয়ার্ক নেবই মাস্ট প্রথম, তারপরে গিয়ে অর্গানিক পড়াবো, ঠিক আছে? কারণ খাতাটা চেক করতে হবে। ওকে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন ভালো করে শুনুন। তাহলে প্রথমে কি হলো আমি বললাম যে একটা আয়নিক বন্ডকে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে গেলে কি লাগবে না একটা কন্ডিশন লাগবে, পোলারাইজেশন। টোটালটা প্রসেসের নাম পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন করতে গেলে কি লাগবে না একজন পোলারাইজিং পাওয়ার থাকবে আর একজন পোলারাইজড হবে। কার পোলারাইজিং পাওয়ার থাকবে? ক্যাটায়নের। আর পোলারাইজড হবে কে? অ্যানায়ন। তাহলে এই দুটো কমন কন্ডিশনে একটা পোলারাইজেশন হবে এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এবার তার জন্য আমরা কি করলাম, তাহলে এই যে পোলারাইজেশন হচ্ছে দুজনেরই ভূমিকা রয়েছে, ক্যাটায়নেরও ভূমিকা রয়েছে, অ্যানায়নেরও ভূমিকা রয়েছে। ক্যাটায়নের কি ভূমিকা রয়েছে না সাইজ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন আর সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। ভালো করে শুনবি তাহলে কতটা, ঠিক আছে? সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন বলছে যে সমস্ত ক্যাটায়নের কনফিগারেশন NH2 NP6 ND10 এই টাইপের হবে তারা নোবেল গ্যাসের মতো বিহেভ করবে। নোবেল গ্যাস নয়, বাট নোবেল গ্যাসের মতো বিহেভ করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ওদেরকে। কপার 29, তাহলে কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 2 2 4 10 12 18 19 29 হয়েছে। এবার দেখ যদি কপার +1 ধরা হয় তাহলে কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s থেকে বেরোবে আর কি হবে? 3d10। তা তোরা দেখ এই যে ভ্যালেন্সটা কী আছে দেখ, NH2 NP6 ND10, দেখ NH2 NP6 ND10। তাহলে কপার কিন্তু নয়, কপার +1 NH2 NP6 ND10 এর মতো বিহেভ করছে। কপার প্লাসকে আমরা বলবো সিউডো নোবেল গ্যাস। নোবেল গ্যাস নয়, নোবেল গ্যাসের মতো ক্যারেক্টারিস্টিক্স আছে, নোবেল গ্যাস না হয়েও নোবেল গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে, ওই জন্য সিউডো নোবেল গ্যাস বলা হয়। তাহলে এই সমস্ত ক্যাটায়নটা থাকলে এদের পোলারাইজিং পাওয়ার ভালো হয়। দেখবি না কিছু কিছু ছেলে হয়তো পড়াশোনা করছে না, একদম ভালো বোকাটে ছেলে, কিন্তু এত হ্যান্ডসাম দেখতে, জিম টিম করে পেশি টেসি খুলে রেখেছে, ও তুড়ি মেরে ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে
সেই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকার জন্য তার পোলারাইজেশন এতটাই বেশি, ও সহজে কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি করতে পারছে। ওই জন্য সেইরকম কেমিস্ট্রিতে সেই যে স্পেশাল ক্যারেক্টারটার নাম হচ্ছে সিউডো নোবেল গ্যাস। সেগুলো কোনটা? কপার প্লাস। তাহলে এরকম সিউডো নোবেল গ্যাস কারা কারা শো করায় না? এটা সবগুলো তো তোরা তো দেখে দেখে সম্ভব নয়, প্রত্যেকটা এতগুলো কম্পাউন্ডকে বা এতগুলো এলিমেন্টকে ক্যাটায়ন তৈরি করে করা সম্ভবই নয়। তা সেক্ষেত্রে কী করব, আমি মনে রাখছি 3 3 6টা। কে কে? কপার প্লাস, কপার Ag প্লাস আর Au প্লাস, এটা একটা কপারের নিচে রয়েছে। আর কি? Zn2 প্লাস, ক্যাডমিয়াম 2 প্লাস আর মার্কারি 2 প্লাস। এই 3 3 6টা, এই 3 3 6টা এলিমেন্টের কনফিগারেশন অলওয়েজ কী হবে? নোবেল গ্যাস কনফিগারেশন মতো হবে। এই সমস্ত কম্পাউন্ড বা এই সমস্ত ক্যাটায়ন দিয়ে যদি কোনো কম্পাউন্ড তৈরি হয়, এর পোলারাইজিং পাওয়ারটা অনেকটাই বেশি থাকবে, আর এরা কোভ্যালেন্ট ক্যারেক্টার অ্যাকর্ডিং টু ফাজানসুল ইজিলি করতে পারবে। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বল, শুধু মনে রেখে দেবো এটা। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বল। সোহম বুঝেছিস? কৌশিক? এই ছটা ক্যাটায়নই একমাত্র সিউডো নোবেল গ্যাস কনফিগারেশনে ফলো করবে। এরা যখন কোনো কমপ্লেক্স তৈরি করবে, কম্পাউন্ড তৈরি করবে, এরা অলওয়েজ এদের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। বুঝেছিস অবন্তিকা? তাহলে ফাজানসুল অনুযায়ী কোনো একটা আয়নিক কম্পাউন্ডকে কোভ্যালেন্ট করতে গেলে ইন টার্মস অফ ক্যাটায়নের 3টে রুল: সাইজ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, সিউডো নোবেল গ্যাস। এবার দেখবো ইন টার্মস অফ অ্যানায়ন। এবার দেখ, অ্যানায়ন, ইন টার্মস অফ অ্যানায়ন। প্রথমে দেখবো সাইজ অফ হয়েছে। দেখ আমি এবং 3টে সাইজ নেব। ওকে, তাহলে কি হবে? সাইজ অফ অ্যানায়ন ছোট হলে, এবার অ্যানায়নের কাজটা কি? পোলারাইজড হওয়া, মানে ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজড করবে, অনিক আরেকজনকে পোলারাইজড করবে। তাহলে অনিকের যে ক্যাপাসিটি কি না? সাইজ অফ অনিক মানে সাইজ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, এই 3টে তার ক্যারেক্টারিস্টিক্স। এবার যাকে পোলারাইজ করছে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে না? সাইজ অফ অ্যানায়ন, যে অ্যানায়নটার সাইজ কেমন হতে পারে? সাইজ বড় হলে ভালো না ছোট হলে ভালো? বড় হলে ভালো না ছোট হলে ভালো? দেখ, যদি সাইজটা ছোট হয়, ছোট হলে কি হবে? চার্জ ডেনসিটি বেশি, নিউক্লিয়াস কি করেছে? ইলেকট্রনগুলোকে আটকে রেখেছে, তাই তো? তাহলে কি হবে না? ক্যাটায়নের অ্যানায়নের ইলেকট্রনগুলোকে টানতে কি লাগবে? বেশি এনার্জি লাগবে। কিন্তু সাইজ যদি বড় হয় তাহলে কি হবে? সাইজ যদি বড় হয় তাহলে ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্স কম, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স কম বলে তো সাইজ বড়। তাই সহজে ক্যাটায়ন কি করবে? ইলেকট্রনগুলোকে টেনে নিতে পারবে। ওই জন্য অ্যানায়নের সাইজ অফ অ্যানায়ন যত বাড়বে, সাইজ অফ অ্যানায়ন যত বাড়বে, পোলারাইজেশন তত বাড়বে, পোলারাইজেশন তত বাড়বে। তাহলে কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার। দেবায়ন বুঝতে পারছিস? বুঝতে অসুবিধা হলে বলবো। অবন্তিকা এটা গেল মাথাতে। সিমরান গেছে, ক্রিস গেছে, ইভন, অনিক, সায়ন, স্বস্তিক, তনয়,
ইবন অনেক বলছে একদম, অনেক তো বুঝতে পারবেই তাই না? ও ওকে 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 আচ্ছা ঠিক আছে চল, চার্জ হবে না, এদিকে দেখ, চার্জ হবে না, বোর্ডের দিকে দেখা, চার্জ হবে না। আচ্ছা, চার্জ অফ অ্যানায়ন কি হবে না, যত চার্জ বেশি হবে তত কি হবে, পসিবিলিটি বেশি। হয়তো 5টা চার্জ আছে, 5টা নেগেটিভ ইলেকট্রন আর 2টো ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন মানে কি স্পেসিফিক হয়ে যাচ্ছে, 5টা ইলেকট্রন মানে কি অনেকটা ইলেকট্রন, সহজে কি করবে, নিউক্লিয়াস টেনে নিতে পারবে। ওই জন্য যত যত চার্জ বেশি থাকবে তত ক্যাটায়নের ক্ষমতা থাকবে টেনে নেওয়া। তাহলে কি হবে, চার্জ অফ অ্যানায়ন কি হবে না, হায়ার দ্য, আচ্ছা হায়ার না, চার্জ অফ অ্যানায়ন যত বেশি হবে তত পোলারাইজেশন বাড়বে, তত কোভ্যালেন্ট কারেক্টার। বল কে বুঝতে পারিস রে, আমাকে বল। অবশ্যই আবার বলছি দেখ, যত অ্যানায়নের চার্জ বাড়বে, যত অ্যানায়নের চার্জ বাড়বে, তাহলে একটাতে বললাম 2টো চার্জ, একটা বললাম 3টে চার্জ, তাহলে ক্যাটায়নের কি হবে, যত অপশান বেশি সে তো তাড়াতাড়ি পোলারাইজ করতে পারবে না। একে হলো না ওকে করলাম, ওকে হলো না ওকে করলাম, একে হলো না ওকে করলাম, তাহলে অ্যাভেলেবিলিটি হয়ে যাচ্ছে, তত কি হলো, ক্যাটায়ন টেনে নিতে পারবে, তত পোলারাইজেশন বাড়বে, তত কোভ্যালেন্ট কারেক্টার বাড়বে। বুঝতে পেরেছিস? বেশ, এই হচ্ছে আমাদের ফাজান্স রুলের টপিক। এবার অ্যাপ্লিকেশনে আসবে। তাহলে আমি একটু জিস্ট করে দিই সিমরান, শুনতে পাচ্ছিস, বুঝতে পারছিস তো? তাহলে আমাদের দুটো জিনিস, তাহলে একটা ক্যাটায়নের সাহায্যে দেখতে হবে, এটা অ্যানায়নের রেসপেক্টে দেখতে হবে। তাহলে ক্যাটায়নের রেসপেক্টে কী হতে হবে, সাইজ ছোট হতে হবে, হায়ার চার্জ হতে হবে, আর সিউডো নোবেল গ্যাস হতে হবে। আর অ্যানায়নের রেসপেক্টে কী হতে হবে না, হায়ার সাইজ হতে হবে, হায়ার চার্জ হতে হবে, আর হচ্ছে এই দুটো কন্ডিশন অ্যানায়নের ক্ষেত্রে, তবে গিয়ে ওরা একে অপরকে পোলারাইজ করতে পারবে, আয়নিক থেকে কোভ্যালেন্ট হবে। এবার আসি অ্যাপ্লিকেশন, মানে ফাজান্স রুলের সাহায্যে একটা আয়নিক বন্ড কোভ্যালেন্ট হলে কি অ্যাপ্লিকেশন হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা পরীক্ষার জন্য। ফাজান্স রুল খুব ভেরি ইম্পর্টেন্ট, দেখবে যিনি পড়াবেন স্কুলেও উনি ওটা পড়াবেনই। তাহলে যত কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে, সাপোজ দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে তত কি হবে, সলিবিলিটি তত কমবে, হয়েছে। আর কি, মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট তত কমবে, আর কালার ইন্টেন্সিটি বাড়বে। এই 3টে লেখ আমি একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেবায়ন বুঝতে পারছিস না ঘুমোচ্ছিস? আমি বলছি রূপম কোথায় গেল আজকে, আগের দিন তুই ছিলি না, রূপম ছিল, আজকে রূপমের কি হলো? ক্লাস কেমন করলো না, মুশকিল, রেজাল্ট করানো খুব কষ্ট হয়ে যায় আমার পক্ষে। কোভ্যালেন্ট কারেক্টার বাড়লে সলিবিলিটি কমে, মেল্টিং আর বয়লিং পয়েন্ট কমবে, আর কালার ইন্টেন্সিটি বাড়বে। বেশ, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, লিখেছিস সবাই? দেখ এবার আসছি কোশ্চেনে, কোশ্চেন ধরে ধরে যাবো। ফার্স্ট কোশ্চেন, যে লেট হুইচ উইল হ্যাভ, হ্যাঁ আচ্ছা, হায়ার মেল্টিং পয়েন্ট,
একটা হচ্ছে VF2 আর MgF2।